বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। এই দণ্ডবিধি আইনের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করতেছি। পূর্বে আমরা গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়ের আলোচনা করে আসছিলাম। এখন আমরা 3 নম্বর গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করতেছি, চলমান এবং শেষ দিকে, একেবারে শেষের দ্বার প্রান্তেই। এবং দণ্ডবিধি আইন আমরা শেষের দিকে এসে গেছি। আপনারা ধৈর্যের সাথে লাগে থাকবেন, এমসিকিউ রিটেন নিয়ে বেশি বিচলিত হবেন না। যারা ক্লাস নিয়মিত দেখেন, নিয়মিত শোনেন, তাদের এমসিকিউ পাশের দায়ভার আমার। এবং যারা নিয়মিত রিটেন জমা দিচ্ছেন, আপনি ফেল করলে দায়ভার আমার। আপনাদের প্রতি আমার দোয়া এবং দায়বদ্ধতা আছে। এবং যেভাবে আন্তরিক, আমিও আপনাদের প্রতি আন্তরিক ব্যস্ততার মধ্য দিয়ে চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার, ইনশাআল্লাহ। সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন দণ্ডবিধি আইন গুরুত্বপূর্ণ অধ্যায় আঘাত সম্পর্কিত কালকে আলোচনা করছিলাম। এই আঘাতের আলোচনার 319 আঘাত সম্পর্কে বলছে। সাধারণ আঘাত, এই আঘাত হচ্ছে দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈফল্য ঘটানো। এই তিনটে মনে রাখবেন, এইগুলো এমসিকিউতে আসে। আঘাত কোনটা? সাধারণ আঘাত, দৈহিক যন্ত্রণা, পীড়া, শরীরের বৈফল্যতা ঘটানো। আপনার যদি না জানা থাকেন, লেখা থাকবে নিচের সবগুলো। আপনি যদি সবগুলো দাগান তাহলে এমসিকিউ সঠিক। আর গুরুত্বপূর্ণ গুরুতর আঘাত 320, গতকাল পড়াইছিলাম ব্যাখ্যামূলক। 320 গুরুতর আঘাত। গুরুতর আঘাতের কয়টা সংজ্ঞা, কয়টা আছে? 8 প্রকার আছে। এই 8 প্রকার আপনার মুখস্থ করবেন। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এবং ধারাবাহিকভাবে মুখস্থ করবেন, একটা আগে একটা পরে মুখস্থ করবেন না। 320 প্রথম হচ্ছে পুরুষত্ব হানিকরণ। 2 নম্বর হচ্ছে স্থায়ীভাবে দুই কর্ণের দৃষ্টিশক্তি নষ্ট করা, মানে চোখের দৃষ্টিশক্তি, সংক্ষেপে পড়বেন। পুরুষত্ব হানিকরণ, চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, কানের শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট করা, শরীরের কর্মশক্তিকে বিনষ্ট বা ক্ষতি সাধন করা, মুখমণ্ডল বিকৃতি করা, মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃতি করা, দাঁত বা হাড় গ্রন্থচ্যুত করা, মানে ভেঙে ফেলানো বা খণ্ড বিখণ্ড করে ফেলানো। যেমন আঘাত যা 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে, এই 8 প্রকার আঘাতকে গুরুতর আঘাত বলা হয়। এছাড়া 321 শিরোনাম বলবো। 321 হচ্ছে স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা। এই 321 স্বেচ্ছাকৃত আঘাত দান করলে তার সংজ্ঞা। আর 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা। 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 324 মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করার শাস্তি। 324 মারাত্মকভাবে স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে আঘাত দান করা। আর 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। আবার খেয়াল করেন, আমি জোড়া লাগা দেই। 321 স্বেচ্ছাকৃত আঘাত দান করা। 321 স্বেচ্ছাকৃত আঘাত দান করা, এর শাস্তি হচ্ছে 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, এর শাস্তি 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। তাহলে 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। আপনারা কিন্তু 319 আর 320 এদিকে এসে মিলায় ফেলেন না, হারা যাবেন, ভুল করে ফেলবেন, ভুল হয়ে যাবে। 326 হচ্ছে কি বলছে? স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি। এই শিরোনামগুলো মুখস্থ করবেন। এরপরে আছে 326, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 324 326 ক গুরুত্বপূর্ণ। আবারও আমি আপনাদের বলতেছি, 319 320 324 326 ক গুরুত্বপূর্ণ। গতকালকের পড়ানোর মধ্যে আবারও শেষে বলবো, গুরুত্বপূর্ণ দ্বারা আবার বলে দেবো। 326 কথা কি বলছে? স্বেচ্ছাকৃতভাবে দুটো চোখ উপড়ে ফেলা। যদি একটি চোখ হয় 326 মারবেন, দুটো চোখ হলে 326 ক মারবেন। উপড়ে ফেলা অ্যাসিড জাতীয় পদার্থ,
এবং অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি দুটো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে তাহলে কি করবেন? 326-এর ক, যদি এটা হয় 326 মারবেন। এরপরে হচ্ছে কি 327, বলপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে বলপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে ছিনাই নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য আঘাত দান করা, সাধারণ আঘাতের শাস্তি। তাহলে অপরাধ কি? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য আঘাত করছে, এইটা আঘাত সাধারণ আঘাত। স্বেচ্ছাকৃতভাবে আঘাত করছে, স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা 321 স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা। আর এই আঘাতের সংজ্ঞার 387 বলছে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য যদি আঘাত করে ফেলেন, আপনার কাজের পরিধি যখন চেঞ্জ হবে ধারাও চেঞ্জ হবে ইনশাল্লাহ। 328, মলম পাটি, বিষ ক্রিয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে আপনি কি করেন? অজ্ঞান করেন বা মলম পাটি যেটাকে বলা হয় তার শাস্তি। আমাদের এখানে সিনিয়র ভাই আমার থানার আবু বক্কর সিদ্দিক ভাই যোগদান করছেন, আসসালামু আলাইকুম। ওনার প্রতি দোয়া এবং শুভকামনা। উনি আমার দেহে উৎসাহ উদ্দীপনা পায় এবং আমি ওনাকে সর্বদাই উৎসাহ উদ্দীপনা দেই। দেখছেন মানুষের উৎসাহ পালি করে অনেক কিছু মানুষ করতে পারে। আমাদের সিনিয়র ভাই যোগদান করছেন, সবাই তার সাথে সুন্দর সুলভ আচরণ করব ইনশাল্লাহ। তাহলে 328 হচ্ছে মলম পাটি। 328 মলম পাটির কথা বলছে, অজ্ঞান পাটি যদি ওষুধ বা বিষ ক্রিয়ার মাধ্যমে আপনাকে আঘাত করে তার শাস্তি। 329, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করার জন্য বাধ্য করার জন্য যদি আপনার গুরুতর আঘাত করে তার শাস্তি হলো 329। এগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যে কটা বলছি ওইগুলো মনে রাখবেন খুব করে। এগুলো সূচি পড়বেন, সূচি ছাড়িয়ে দেন না। আমি যে কটা বলবো আর যে কটা ব্যাখ্যামূলক আলোচনা করব ওর বাইরে আসার কোনো সুযোগ নাই, আসবে না বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ আবার ধারা পড়তেছি 330। এই 330 এখন আসেন আমরা পড়ার প্রথমে বা মাঝে কিছু প্রশ্ন বলি। প্রশ্ন কিরকম? সরকারি কর্মচারী আমাদের উপর আঘাত করে, আমরা সরকারি কর্মচারী অন্যায় অপরাধ করি, এই অন্যায়ের বাইরে কেউ না। আমরা সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় যদি অতিরিক্ত পরিতোষ গ্রহণ করি তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে কি নাই? কত দ্বারা কিনা বলতে পারেন? জয় 215 স্যার। ভুল হলো, সরকারি কর্মচারী যদি কোনো পরিতোষ গ্রহণ করে নির্দিষ্ট কাজের 213 পরিতোষ গ্রহণ 213। আচ্ছা, 161 হলো কি সরকারি কাজের বিরুদ্ধে, এরকম অনেক ধারা পাবো। ঠিক আছে, সমস্যা নাই। আমরা সরকারি কর্মচারী 161 ধারায় 165 ধারায় যদি ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য নেই, এছাড়াও যদি ভুল নথি প্রণয়ন করি অথবা অন্য ব্যক্তিকে আইনানুগভাবে কোনো হয়রানি করার জন্য কোনো আইন অমান্য করি, এগুলোর কারণে আমার আপনার শাস্তি আছে। যথাক্রমে আমি ধারাগুলো বলি: 161, 165, 166, 167, এছাড়াও 212, 213, 217, 218, 220, 221 এরকম অনেক ধারা পাবো যেগুলো আমাদের অপরাধ হয় সরকারি কর্মচারীর। এখন আসেন, আমরা সরকারি কর্মচারী, আমাদের উপর যদি মানুষ বাধা দান করে তাহলে কি হবে? আমাদের উপর যদি মানুষ আক্রমণ করে তার কি অপরাধ হবে? আমাদের উপর যদি সরকারি কর্মচারীর উপর যদি গুরুতর আঘাত করে, স্বাভাবিক আঘাত করে তাহলে কি হবে? সরকারি কর্মচারীর উপর যদি কোনো অবরোধ করে রাখে, আটকায় রাখে তাহলে কি অপরাধ হবে? এরকম হাজারো অপরাধের ধারা আমি পড়া শেষ হলে পরবর্তী রিভিশন ইনশাল্লাহ, পরবর্তী রিভিশন দেওয়ার সময় বলবো, এখনো বলবো, বলতেই হবে, না বললে আমি আপনি জানতে পারবো না। আমি আজ বলবো না, কাল বলবো না, জমা করে রাখবো, আপনারা শিখতে পারবেন না। আমি বলতে থাকি, এই যে আমাদের অপরাধও আছে, ভাগ করে নেবেন। আমরা সরকারি কর্মচারী, আমরা যখন অপরাধ করি আমাদের যেমন বিচারের ব্যবস্থা আছে, আমাদের সাথে যদি মানুষ অপরাধ করে ভিন্নভাবে তাদের বিচারের ব্যবস্থা আছে, আছে কি নাই? অবশ্যই আছে। এবং জনগণ যদি অপরাধ করে জনগণের আলাদা ধারা আছে। সামরিক বাহিনীর সাথে যদি কোনো লোক অপরাধ করে, উস্কানি দেয়, তাদেরও অপরাধ আছে। এবং রাষ্ট্রদ্রোহ করলে অপরাধের শাস্তির ব্যবস্থা আছে। সমস্ত কথাই আমরা এই পেনাল কোড আইনের থেকে পাবো। আরেকটা কথা বলি, এই দণ্ডবিধি আইন যখন আপনারা পরীক্ষা দেবেন, শাস্তির যে ধারাগুলো আসবে, প্রশ্নগুলো আসবে,
চেষ্টা করবেন এই দণ্ডবিধি আইন প্রথমে লেখার জন্য, এরপরে মাইনার একটা আপনি চলে যান, আমার সমস্যা নাই। আপনি সর্বদাই চেষ্টা করবেন এই পেনাল কোড থেকে উত্তর দেওয়ার জন্য। এই পেনাল কোড হলো মূল আইন, এইটা হচ্ছে বিধিবদ্ধ আইন। এই মূল আইন থেকে অনেক আইন তৈরি হয়েছে। প্রশ্ন বলে এটা গতবার প্রশ্ন হয়েছিল, দোকানে যদি ভেজাল খাদ্য বিক্রি করে তাহলে দোকানদারের কি অপরাধ হবে এবং পুলিশ অফিসার বিনা প্রমাণায় গ্রেপ্তার করতে পারে কিনা। আপনারা জানলে খুশি হবেন, ইউ উইল বি হ্যাপি, যে এই আইন কিন্তু অন্যান্য ধারাতেও আছে। এই কথাগুলো শিশু খাদ্য, বয়স্ক খাদ্য, খাদ্য নিয়ন্ত্রণে আছে। আপনি আমি যদি এত খুঁজতে যাই, এত পড়তে যাই, তাহলে আমরা হারা যাব। আমরা মূল আইন শিখি, এই আইনের মধ্যে আমরা অনেক কিছু পাবো। আর মাইনারা বিশেষ আইন এবং স্থায়ী আইন আমরা কিছু পড়ব, ওর মধ্য থেকে আমাদের প্রশ্ন আসবে বলে বিশ্বাস করি আমি। তাহলে আসেন এখন যে 330 পড়তে যা বলছিলাম, সরকারি কর্মচারী আপনি মার খালেন, কিভাবে প্রমাণ করবেন? সরকারি কর্মচারীকে যে মারছে আপনি সাব ইন্সপেক্টর পাবলিককে ধরে নিয়ে গেছেন, কিভাবে তা প্রমাণ করবেন? প্রমাণের দায়ভার ইদানিং আসে, কি কি বিষয় উপর ভিত্তি করে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণ আপনি সাক্ষ্য আইনে যাবেন না, এই প্রমাণ আপনাকে আমি শিখিয়ে দেব। এবং যে প্রশ্নগুলো বললাম সমস্ত প্রশ্নের ধারাবাহিক উত্তর আমি আলোচনার ফাঁকে ফাঁকে বলবেন ইনশাল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের জিম্মাদার। আগামী পরীক্ষায় এমসিকিউ যারা আমার ক্লাস শোনেন এবং ক্লাসে আসেন, ফেল করবেন না, সুযোগ নাই। আর বাকিরা যারা ক্লাস করেন না তারা ফেল করলে দায়ভার আমার না, কারণ আপনি ক্লাস শোনেন না। এবং আমার ইয়াসিন ভাই আমার ইলেকট্রিক ডিভাইসে সহযোগিতা করে, তাকেও ধন্যবাদ, এবং লেখায় সহযোগিতা করে জয়। আর বাকিরা আপনারা খাতা জমা দেন, এত সুন্দর লিখতেছেন যা আমার নিজের কাছেও ভালো লাগে। তাই সবাই খাতা জমা দেবেন যারা ক্লাস শোনেন। আইন সবাই জানে, লেখা উপস্থাপন করতে পারে না, যার কারণে রেজাল্ট আসে না। এখন আসেন 330 দ্বারা বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান। এই বলপূর্বক স্বীকারোক্তি আদায় সাধারণত আমরা সবাই পুলিশের চাকরি করি, অনেকেই জানি যে স্বীকারোক্তি আদায় করার জন্য রিমান্ড। বলেন রিমান্ড কত দ্বারা পড়ছিলাম, কে পারেন বলেন? স্যার সিআরপিসির 167। আচ্ছা, 66 যদি আমাদের পুলিশ হেফাজত 61 ধারার মধ্যে আমরা কি করি, হেফাজতে রাখি, যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ না করা যায়, ও রহস্য উদ্ঘাটন না করা যায়, তাহলে পুলিশ অফিসার কি করে, তাকে হেফাজতে রাখার জন্য 167 ধারায় আবেদন করে, এবং ওইটাকে আমরা রিমান্ড বলি। পিআরবিতে না যায়, কারণ পিআরবিতে আমি পড়াই নেই, না পড়ালে আমি সেটা বলিনি। এখন এছাড়াও দেখেন, এই রিমান্ড ছাড়াও পুলিশের হেফাজতে থাকলে যদি পুলিশ অফিসার স্বীকারোক্তি আদায় করার জন্য টর্চারিং করে, এখন প্রশ্ন এমসিকিউ আসতে পারে, কোন ধরনের অফিসাররা হেফাজতে থাকার কারণে করতে পারে, আঘাত করতে পারে, বা স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত বা সাধারণ আঘাত করতে পারে? পুলিশ অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসার, তারপরে কোস্টগার্ডের অফিসার, উপরে সবগুলাই। আপনি জায়গা দিলেন পুলিশ অফিসার, ও ভাই এখানে মাদকদ্রব্য অফিসারের রেকর্ড থাকে, দুদকের কাছেও থাকে, পুলিশ অফিসারের কাছে থাকে, তারপরে বিডিআরের কাছেও থাকে, এরকম বিভিন্ন সংস্থার লোকের কাছে থাকে। এই পড়ার মূল উদ্দেশ্য, সরকারি কর্মচারী বলছে স্বীকারোক্তি আদায় করে, বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত করছেন, তাহলে এখানে পুলিশের কথা কিন্তু বলে না। উদাহরণে পুলিশের কথা আছে, যদি কোস্টগার্ডের কথা আসে, বিডিআরের কথা আসে, বিজিবি বলেছে, তারপরে গ্রেফতার করতে পারে, এরপরে সাধারণ গ্রেফতার করতে পারে। আপনি যে কাজটা করছেন, গ্রেফতার করছেন, আপনি স্বীকারোক্তি আদায় করতে গেছেন, আপনারা জানেন জনসাধারণও গ্রেফতার করতে পারে। গ্রেফতার করার পরে প্রশ্ন আসতে পারে, জনসাধারণ একজন ব্যক্তিকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করে, তার শাস্তি কি আইনের আলোতে ব্যাখ্যা করেন, অথবা নিচে পয়েন্ট দেওয়া থাকলো তার অপরাধ হবে না, দুটোই, কোনোটাই অবসর অপরাধ হয় 330। এখানে সরকারি কর্মচারী স্পেশাল বলা হয় নাই, কিন্তু হেফাজতে যখন চোর ধরে না, চোর ডাক করে, হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে। অনেক সময় আমরা পুলিশ ছাড়াও অন্যান্য লোকে
আসামি ধরুক বা অন্য লোকের হেফাজতে নিক, স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করে, আঘাত করে। যদি সাধারণ আঘাত করে 330, আর যদি গুরুতর আঘাত করে তাহলে কোথায় দেবেন? 331 দ্বারা। আমি মূল বোঝাতে চাচ্ছিলাম, শুধু পুলিশের কথা। এমসিকিউ আমাদের আছে, এমসিকিউর জন্য আমরা ব্যাপক আলোচনা করি। আমরা ভিতর থেকে ভিতরে যাওয়ার জন্য এই কথাগুলো বললাম। যদি মাদক দ্রব্যের কথা দিয়ে আসে, যদি কোস্টগার্ডের কথা দিয়ে আসে, তাহলে আপনি তখন মনে করবেন ওদের হেফাজতে থেকেই। এখানে কিন্তু স্পেশালি পুলিশের কথা বলা হয় নাই। বলপূর্বক অপরাধীর স্বীকারোক্তি আদায়, কিরা বলপূর্বক অপরাধীর স্বীকারোক্তি। অপরাধীকে গ্রেপ্তার করতে পারে, অপরাধীকে যে কোনো ব্যক্তি ধরে তার স্বীকারোক্তি আদায় করার জন্য তার মারধর করতে পারে, তার শরীর উপর টর্চারিং করতে পারে। এই টর্চারিং যদি সাধারণ আঘাত হয় 330, আর যদি গুরুতর আঘাত হয় 331। এখন আসেন এর ভিতরে কি ধরনের কথা বলছে আমি সেটা বলি। 330-এও যা আছে 331-এও তাই আছে। শুধু পার্থক্য গুরুতর আঘাত এবং সাধারণ আঘাত, গুরুতর আঘাত এবং সাধারণ আঘাত, পার্থক্য এতটুকু বুঝে নেবেন। এখন আসেন, এই আঘাত অসৎ আচরণ, এই যে আমরা আঘাত করি এইটা কাজ কামের অসৎ আচরণ হিসাবেই গণ্য হবে। তাহলে স্বার্থ নিহিত রয়েছে। আমি যে আঘাত করছি এই আঘাতের মধ্যে আমার স্বার্থ নিহিত রয়েছে। আমার কাজটা আমি বলপূর্বক কোনো অপরাধ করেছি, এই কাজটা আমি যদি পুলিশ করি আমি বলপূর্বক কাজ করছি, আমার কাজটা কিন্তু অসৎ আচরণ। দেখেন কতগুলো অপরাধ আছে। আমার স্বার্থের জন্য আমি এই আঘাত করেছি, আমি অসৎ আচরণ করেছি, আমি অসৎ আচরণ করেছি এবং বলপূর্বক এই কাজটা করেছি। কেন করলাম? অপরাধের স্বীকারোক্তি নেওয়ার জন্য, অপরাধের স্বীকারোক্তি, তথ্য আদায় করার জন্য, তথ্য আদায় করার জন্য, কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত প্রত্যাপন করার জন্য। কিন্তু আমি যে মারতে পারিনি এটা তোমার জানা আছে। আমি কিন্তু আঘাত করতে পারিনি। আমি যত বড় যাই হই, আইনের আলোতে পাবলিক হন, পুলিশ হন, র্যাব হন, বিজিবি হন আর কোস্টগার্ড হন, আমি মারার অধিকার, আঘাত করার কোনো অধিকার রাখি না। স্বীকারোক্তি আদায় করার জন্য কখনো গায়ে হাত দেওয়া যাবে না, করলে আমরা 330-এ অপরাধ হব। এখন বলেন, পুলিশ আইনে যদি আসামি হেফাজত করেন কত ধারায় শাস্তি আছে বলেন, কে পড়তে পারেন? এই পুলিশ আইনের কোন ধারায় কোন কথাটা বলা আছে যদি পুলিশ হেফাজতে আসামি নির্যাতন করলে আপনার শাস্তির আওতায় আনা যায়? বলেন। জয় কই গেল? জয় তুমি ক্লাসে নাই না, শুনতে পারতেছ না? পুলিশ আইনের 29-এর 6 না 7-এ আছে। 29-এর 6 না 7-এ আছে, খেয়াল করছেন? স্পেশালি নিয়মিত সূচি মুখস্থ না করলে 29-এর 7-এ আছে স্যার। 29-এর 7। তুমি কই গেছিলে ভাই? তোমার তো শুনতে পাইনি স্যার, কথা আটকায় গেছিল। আচ্ছা যাক, সমস্যা নাই স্যার, আপনার কথা আটকায় গেছিল স্যার। আচ্ছা যাক, তারপরেও মনে হচ্ছে একটু ভালো আছে ক্লাসগুলো। আর আমি কি বুঝাতে সক্ষম হলে পারে বলবেন, না হলেও কথাগুলো ক্লিয়ার না হলে বলবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ জানার। তাহলে আপনি ছাড়াও যে এইখানে উদাহরণ আছে 330-এ যে উদাহরণ আছে, উদাহরণ পড়ার দায়ভার আপনার। আমি পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ক্লাস। তাহলে বলপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য আপনি যে আঘাত করেছি, সাধারণ আঘাত আর গুরুতর আঘাত, এই আঘাত করছি আপনার কারণ কি দেন, আপনার অপরাধগুলো কি কি খেয়াল করেন। আপনার স্বার্থ রয়েছে। আমি যে একটা আসামি ধরে ওর আঘাত করতেছি, স্বার্থ আছে। তাহলে আমার স্বার্থের কারণে আমি আঘাত করছি, এরপরে এই বলপূর্বক এই অপরাধ করছি। আমি এই কাজটা করছি কি বলপূর্বক আমি অপরাধ করছি, আমি নিজেই বুঝতেছি না। তাহলে এই বলপূর্বক আমি এই অপরাধটা করে ফেলাইছি। আমার এই কাজটা অসৎ আচরণ। আমার কি মানুষকে আঘাত করার কোনো সদাচরণের কার্যক্রমের মধ্যে পড়ে না। আমার এই কাজটা অসৎ আচরণ বলে গণ্য হবে। এছাড়া অপরাধের অসৎ আচরণ বলেই গণ্য হবে। এবং আমি যে এই আঘাত করছি, আঘাত কেন করছিলাম? তথ্য আদায় করার উদ্দেশ্যে, অপরাধের স্বীকারোক্তি আদায় করার উদ্দেশ্যে, মূল্যবান জামানত প্রত্যাপন করার উদ্দেশ্যে, কোনো দাবি বা চাহিদা মেটানোর জন্য, এই কাজ হাসিল করার জন্য আঘাত করছিলাম। আমি যতই বলি আমি এই কাজের জন্য আঘাত করছিলাম, পার পাওয়ার সুযোগ নাই। 330 দ্বারায় আমি দণ্ডিত হব। আপনি সবাই, সরকারি কর্মচারী হোক, বেসরকারি কর্মচারী হোক, আপনি কোনো স্বীকারোক্তি, কোনো তথ্য আদায় করার জন্য সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য এরকম কাজ করবেন না। করলে কিন্তু আইনের দ্বারা থেকে মাপ পাবো না।
আর আমি আপনি পুলিশ যদি এই কাজটা করি, আমাদের জন্য পুলিশ আইন 729 PRB 857 880 দ্বারা ব্যবস্থা আছে। এরপর আসেন 331 সেম কথা, আমি পড়ার সময় নষ্ট করব না, শিরোনাম মুখস্থ করবেন। বলপূর্বক অপরাধীর স্বীকারোক্তি আদায় করা এবং সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি। তাহলে বলপূর্বক সম্পত্তি আদায়, সম্পত্তি প্রত্যাপন করার জন্য যদি গুরুতর আঘাত করেন, তার শাস্তি 331, তার শাস্তি 331, 331, 332, 330, 331, 332, 333 গুরুত্বপূর্ণ ধারা। আর সামনে পড়ব 338, বেশি ধারা নাই ইনশাল্লাহ। এরপরে চলে আসেন 332 কি বলছে? সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধাদান করিবার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান করা। আমি আপনি সরকারি কর্মচারী, আমরা দায়িত্ব পালন করার সময় যদি আমাদের কেউ আঘাত করে, তাহলে যদি সে ব্যক্তি স্বেচ্ছাকৃত আমাদের আঘাত করে, তার শাস্তি কত হবে? তার শাস্তি হবে 332 দ্বারা, আমার আপনার শাস্তি না। এখন আসেন, তাহলে সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় এই সরকারি কর্মচারী যদি কাজে আঘাত করে, এই সাধারণ আঘাত করে, তার শাস্তি 332। আর সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় অন্য কোনো ব্যক্তি যদি গুরুতর আঘাত করে, তার শাস্তি 333। আসেন এবার বলি, আমরা 7-8 জন মিলে যদি সরকারি কর্মচারীর প্রশ্ন, 7-8 জন সরকারি একজন, আমি সরকারি কর্মচারী রিজাউল করিম, আমি দায়িত্ব পালন করতেছি বা দায়িত্ব পালন করতে গেছি, 7-8 জন লোক তা আমার কাজে বাধাদান করলো, বলেন কার কি অপরাধ? বা বাধাদান করলো, কাজ করতে দেবে না, এখন ওদের অপরাধ কত দাঁড়ায়? জয় বলেন। 7-8 জন লোক আমার কাজ করতে দেবে না, বাধাদান করলো। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গেছে, 7-8 জন লোক বাধা দিল, তার অপরাধ হলো 7-8 জন মানে 5-এর অধিক, এটা বেআইনি হয়ে যায়। এটা কি হয়ে যায়? বেআইনি হয়ে যায়। 100 কত? জয় কি দেশে আছে না নাই? 186-তে স্যার বাধা দান হবে স্যার। সরকারি কর্মচারীর বাধা দান, আমি সংখ্যা উল্লেখ করেছিলাম 186। এছাড়াও বেআইনি সমাবেশে কত? 152 না? জয় কথাটা আসছে স্যার 186 হবে স্যার। সরকারি কর্মচারীর বাধাদান করা 186। সরকারি কর্মচারীর কাজে যদি বেআইনি সমাবেশ বা দাঙ্গায় যদি কোনো সরকারি দায়িত্ব পালন করতে যায়, তাকে যদি বাধা দেয় 5 থেকে ততোধিক লোক, তাহলে কত? 152। বের কই কলাম, তুমি সূচি রিভিশন করতে থাকবা, আমি তো রিভিশন করি না, আমি ব্যাখ্যা বলি। হ্যাঁ জয় বলো তো। স্যার 152 দাঙ্গা বা বেআইনি কথা বলবেন সবাই, জানি সবাই বলবেন। জয় বলবে কেন? সবাই বলবেন। আর আমরা আপনারা হলো পরীক্ষা দিচ্ছেন, সূচি যাদের মুখস্থ আছে প্রতিনিয়তই 2 দিন 1 দিন পর পর করে এটা জ্বালাই করবেন। আমি কিন্তু জ্বালাই করি না, যার কারণে আমার ছুটি যেতে পারে। কার কথা যেন আসতেছে, কার নয়েজ আসতেছে, নয়েজ ই করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে 332 বলছেন। 332 সরকারি কর্মচারী, আপনি দায়িত্ব পালন করতে গেছেন, আপনি যদি 5-এর অধিক লোক বাধা দেয়, তখন মনে করেন প্রশ্ন যদি এরকম আসে, আপনাকে ভুল বুঝাবে। 5-এর অধিক 7-8 জন লোক বাধা দিল, তখন 152 দেবেন। সরকারি কর্মচারীর দায়িত্বে কত বাধা দিয়েছে? 186 দেবেন। সরকারি কর্মচারীর কাজে সহায়তা করে নাই, 187 দেবেন। সরকারি কর্মচারীর হুমকি দিয়েছে, মারি ফেলাবে, হুমকি দিয়েছে, ক্ষতি করবে, 189 দেবেন। সরকারি কর্মচারীর আঘাত দান করছে, কাজ করতে গেছে আঘাত দান করছে, 132 দেবেন। সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করছে, 133 দেবেন। এইরকম যেদিন পড়বেন, ক্লাসগুলো নিজে মুখস্থ করে ফেলবেন, পানির মতো। আইন কোনোদিন কঠিন না, খুবই সহজ, বুঝে পড়বেন। এবং আমার এই বলার পরে আপনি দেখবেন যে অনেক দ্বারা সহজ করে নিয়ে আসলাম, অনেকগুলো মিলে একটা প্রশ্ন হয়, এইভাবে আপনার জন্য সহজ হয়ে যাবে।
তাহলে 132 কি বলছে, সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করতে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি তার স্বেচ্ছাকৃত আঘাত দান করে তার শাস্তি 332, তার শাস্তি 332। আর যদি সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় কোনো ব্যক্তি স্বেচ্ছায় গুরুতর আঘাত করে তার শাস্তি 333। এখানে বোঝার আছে কি শুনবেন, এই যে আমরা আঘাত আর গুরুতর আঘাত বারবার বলতেছি, এই যে গুরুতর আঘাতের এই যে 8টা সংজ্ঞা আছে 320-এ, এটা মুখস্থ রাখবেন। এইরকম আসতে পারে সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময়, সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় তার একটা চোখ নষ্ট করে ফেলায়, কার কি অপরাধ আইনের আলোতে ব্যাখ্যা করো। অথবা একটা হাত কেটে ফেলালো, কার কি, চোখের গলা বাদ দেন, চোখ তো একটা দাঁড়ায় আছেই, তার কান কেটে ফেলালো বা গুরুতর আঘাত করলো, কার কি, এরকম শরীরে একটা অঙ্গ দিয়ে নাম দিল, তখন আপনি কিন্তু ভুল করেও ওই যে 326-326-এর কয় মারবেন না, কারণ আপনার জন্য সরকারি কর্মচারী আলাদা ধারা দিয়েছে 333-332। এই খেয়ালগুলো খুব করবেন। যখন আপনার আমার জন্য আলাদা নাম ঘোষণা করে প্রশ্ন আসে তখন এই প্রশ্নটা লেখার সময় খুব হিসাব করবেন, একেবারে সহজ করে দেয় প্রশ্নটা। এইটা আপনি যদি বুঝতে পারেন তখন আপনার জন্য উত্তর দেওয়া সহজ হবে। ওই যে 8টা 320-এর 8টা মুখস্থ করবেন। ওই 308টায় সরকারি কর্মচারীকে এমন বাড়ি মারছিলাম, এমন আঘাত করছিলাম যে ও হাসপাতালে 22 দিন ভর্তি ছিল, কার কি অপরাধ আইনের আলোতে ব্যাখ্যা করেন। ঠিক আছে, এই তখন আপনি ওই 320 লিখে বোঝাকলেন যে এটা তো গুরুতর আঘাত, কিন্তু না, এখানে 333-এর কথা বলছে, ওটা তো সংজ্ঞা। ওই সংজ্ঞায় কিরকম ওই কথাটা বলছে, 300 সংজ্ঞায় 320-এর 8 নম্বর কথা, এবং এই কাজটা উনি স্বেচ্ছাকৃতভাবে করছিল। 322 তিনি স্বেচ্ছাকৃতের সংজ্ঞা, এবং তার শাস্তি আবার কত, সরকারি কর্মচারী হওয়ার কারণে 333-এ তার শাস্তি, কারণ তিনি সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করছেন। এরপরে আসেন 334, বোঝার আছে, অল্প একটু বোঝার, বেশি না। 334-এ কি বলছে, এখন পড়াবো 334, উত্তেজনা বশতে বা স্বেচ্ছাকৃত আঘাত দান করা। এখানে স্বেচ্ছাকৃত পাবে না, উত্তেজনার পরে স্বেচ্ছাকৃত তিনি আঘাত করছেন। এই উত্তেজনার দ্বারা পড়ছিলাম, আর কোন দ্বারাই বলেন, উত্তেজনা বশতে যদি কোনো কাজ করে সেই কথা বলেন, আর কোন দ্বারাই পড়ছিলাম কেউ জানেন? উত্তেজনা বশতে। যাক, উত্তেজনাটা পড়ছিলাম 300 দ্বারায়। খুনের যে দুটি অনুচ্ছেদ, প্রথম এক অনুচ্ছেদ হলে কখন খুন হয়, কখন অপরাধজনক নরহত্যা হয়। যদি আপনি উত্তেজনা বশতে কাউকে খুন করেন সেক্ষেত্রে অপরাধজনক নরহত্যা হয়। আর যদি আপনি উত্তেজনা বশতে কাউকে আঘাত করেন, সাধারণ আঘাত হয়, তাহলে 334। দেখছেন যে উত্তেজনা বশতে আপনি আঘাত করেন, এই উত্তেজনা বশতে আপনি আঘাত করলেন 334। আমরা আঘাতের সংজ্ঞা পড়ছি, আঘাতের সংজ্ঞা পড়ছি 319, আর গুরুতর আঘাতের সংজ্ঞা পড়ছে 320। কিন্তু স্বেচ্ছাকৃত যদি আপনি আঘাত করছেন, আপনি উত্তেজনা হচ্ছেন, হঠাৎ উত্তেজিত হয়ে স্বেচ্ছাকৃত আঘাত করছেন, সাধারণ আঘাত করছেন, 334 দ্বারা শাস্তি। গুরুতর বা আকস্মিক উত্তেজনা বশতে আপনি স্বেচ্ছাকৃত আঘাত করে ফেলছেন, এই আঘাতের জন্য 334। আর এই আঘাতের কারণে যদি মারা যায়, আপনি হঠাৎ উত্তেজিত হয়েছেন, যদি এই আঘাতের ফলে সে মারা যায় তাহলে আপনি খুনের দায়ে দণ্ডিত হবেন না, অপরাধজনক নরহত্যার দায়ে দণ্ডিত হবেন। তাহলে এক আইনের সাথে আরেক আইন পড়লে কি মজা না ভালো লাগে, সেটা আপনারা আমার সাথে পরে বলবেন। ইদানিং মনে করছি এভাবেই বলবো, আর যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা বলবেন, না লাগলেও বলবেন। তাহলে 334 পড়তে এসে আমি দুটি আইন পড়তে পারলাম। 300 দ্বারায় যখন খুন, হঠাৎ উত্তেজিত হয় আপনি খুন করে বসলেন, সেটা আপনার খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। এবং হঠাৎ উত্তেজিত আপনি যদি আঘাত করে বসেন তাহলে 334 ধারায়, তাহলে 334 ধারায় আপনি কি করছেন, আপনার কারাদণ্ডে দণ্ডিত হবেন। এবং আসেন 335, উত্তেজনা বশতে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান। তাহলে আমি যদি হঠাৎ উত্তেজিত হয়ে কাউকে গুরুতর আঘাত করি, তার শাস্তি হবে 335। হঠাৎ উত্তেজিত বা উত্তেজিত বশতে যদি আপনি কাউকে গুরুতর আঘাত করেন, 335 দ্বারা আপনার আমার শাস্তি। এরপরে আসেন 338 পড়ার পরে মূল যে কটা সাজেশনমূলক ধারা যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো বলবো, আপনারা সাথেই থাকেন। 338 দ্বারা আমি যা বলবো 338-এর ক, আর এই বিতর্কের গুলো পড়া লাগবে না। অদূর ভবিষ্যতে 1861 সাল থেকে
আজ পর্যন্ত মনে আসে নাই, আর আসবে না বলেই বিশ্বাস করি, এটা আমরা মনে প্রাণে ধারণ করি। তাই আমরা সাজেশন আকারে পড়ব। আমরা 511টা ধারা আছে দণ্ডবিধি আইন, এর ধারা আছে 1 থেকে 500, 1 থেকে 511টা, কিন্তু আমরা ধারা পড়ব 250 মতো, এবং 250 থেকে কম করে দেব। এই যে বিভিন্ন ধারার কাছে যা যে আমি আরেক ধারার নাম বলি, এই ধারাগুলো কমে যাবে। এখন এই আরেকটা ধারার নাম বলবো, 338-এর ক, জনপথে বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি কোনো ক্ষতি করা হয় বা গুরুতর আঘাত করা হয়, তাহলে কি বলছে, জনগণের পথে রাজপথে বেপরোয়া যান বা অশ্ব চালায় যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করেন, তার শাস্তি 338-এর ক। এই কথাটা পূর্বে আরো দুটি ধারায় পড়ছিলাম, সেখানে কি বলছে, জয়ের নেটে সমস্যা, আমার নেটে সমস্যা না, আমার কথা সবাই শুনতে পাচ্ছে। জয়, আপনি বলেন 338-এর ক। আমি বলছি রাজপথে বা জনপথে বেপরোয়াভাবে যান মানে মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস এইগুলো, এবং অশ্ব মানে ঘোড়া চালায় যদি আমি কাউকে গুরুতর আঘাত করি, তার শাস্তি 338-এর ক। এইরকম ধারা, এই কথার মতো সেম কথা পূর্বে দুটি ধারায় পড়ছিলাম। এই দুই ধারার নাম কি? কত কত ধারা বলেন? 304 তুমি আস্তে গণ কয়ে না, তুমি আস্তে কও ভাইয়া। 279 বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি কোনো ব্যক্তিকে কোনো সমস্যার সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে, তাহলে তার শাস্তি গণশান্তি নষ্ট করে, গণউপদ্রব এলাকায় ওঠে 279। আর হচ্ছে কি 304-এর খ, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তার শাস্তি 338-এর ক, বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করে, তার শাস্তি। দেন ধারা কমে যাবে, ধারা 250 থাকবে না, 180-র উপরে ধারা থাকবে না ইনশাল্লাহ। আরো আছে ওই অবরোধের কথা আছে, কয়টা ক্ষেত্রে অবরোধ, কয়টা ক্ষেত্রে আশ্রয় দিলে, তারপরে যে পুলিশে সরকারি কর্মচারীর কয়টা ক্ষেত্রে শাস্তি, তারপর কয়টা ক্ষেত্রে মৃত্যুদণ্ড হয়, এইগুলো যখন পাই টু পাই আপনার মুখস্থ হয়ে যাবে সূচি, আর এইভাবে যখন সাজায় দেব, তখন আপনি দেখবেন মাত্র ওই 180-90 মনে রাখলেই প্যানেল কোড সব পারা যায়। আচ্ছা যাক, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।